আব্দুল নূর তুষার, অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা, সেটা নিয়ে শুরু করি। চিকিৎসা নিতে গিয়ে বাংলাদেশি ৫ জন সেখানে ছিলেন। সেই একই হোটেলে শীতাতপ নিয়ন্ত্রিত যে যন্ত্র সেটি বিস্ফোরিত হয়ে মারা গেছে একই পরিবারে ৪ জন। এটি নিয়ে আপনি কোনো মন্তব্য করতে চাইবেন কিনা? এখনো কেন আমাদের চিকিৎসার জন্য প্রতিবেশী দেশের উপর নির্ভর হতে হচ্ছে, সেটি নিয়েও যদি একটু। না, এখনো কেন না, আমাদের চিকিৎসার জন্য শুধু প্রতিবেশী দেশ না, অনেক দেশের উপর নির্ভরশীল হতে হবে। কারণ আমাদের দেশে যত রোগী, সেই অনুপাতে রোগীদের জন্য বিছানাও নাই, ডাক্তারও নাই, নার্সও নাই। শুধুমাত্র এই কারণেই রোগীদেরকে বিদেশে যেতে হয়। কেননা যদি রোগীরা চিকিৎসা চান এবং সব রোগী বাংলাদেশে চিকিৎসা নিতে চান, তাহলে কিছু কিছু রোগের চিকিৎসা দেরি হবে। যেমন বাংলাদেশ থেকে কোন রোগীরা বিদেশে যান? সাধারণ রোগে তো আর যান না, জটিল রোগের রোগীরা বিদেশে যান। অথবা কিছু কিছু রোগের বেলায় মানুষের এক ধরনের বিশ্বাস আছে যে অন্য দেশে গেলে ভালো চিকিৎসা হবে, তো সেই কারণে তারা যান। এবং সাধারণত যাদের বিত্তবানদের মধ্যে যাদের বিত্ত কম, আনুপাতিকভাবে কম, তারা ভারতে যান। অধিকতর উচ্চবিত্তরা কিন্তু সিঙ্গাপুর, থাইল্যান্ড, অনেকে ইউকে এবং ইউএসএতেও যান। তো আমাদের এখান থেকে মূলত নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা ভারতে যান। তো এটা চলবে, এটা খুব দ্রুত সহসা বন্ধ হওয়ার সুযোগ নাই, এই কারণে যে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা আসলে অত্যন্ত একটি বাজে অবস্থায় আছে। এবং যে অবস্থায় আছে তাতে করে বাংলাদেশ থেকে বিদেশে রোগী যাওয়া বন্ধ হয়ে যাওয়ার তেমন সম্ভাবনা নাই। আর আরেকটা বিষয় আমি একটু মনে করে দিতে চাই, যে সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য সংস্কার কমিশন একটা জরিপ করেছিল। সেই জরিপের মধ্যে এসেছিল যে বাংলাদেশের যা রোগী আছে সেই রোগীর মাত্র 2% বিদেশে যায়। আচ্ছা, তো এখন বুঝতে হবে যে আমাদের দেশে আসলে কত রোগী আছে যে তার 2%কে মনে হয় যে এত রোগী, এটা কিন্তু বুঝতে হবে। সামনে যদি একটু কথা বলতে চাই, আজকে গত ২৪ ঘন্টায় ৪ জন সহ ৯২২ জন শিশু এখন পর্যন্ত মারা গেছে এবং আক্রান্ত ১৮,০০০-এর উপরে। এটা একটা জাস্ট সমীক্ষা বা এটা হামের মহামারী এখন অতিমারিতে পরিণত হয়েছে। আপনি এর আগেও বলছিলেন যে এটিকে আসলে মহামারী ঘোষণা করা উচিত, সেটি আসলে আমাদের দেশে মহামারী ঘোষণা করে না। এর কারণ আছে, একটা আইন আছে, মহামারী আইন। সেই আইনে অনেক ক্ষমতা শিফট হয়ে যায়। দেশে মহামারী আসলে স্বাস্থ্য বিভাগের হাতে অতিরিক্ত ক্ষমতা ন্যস্ত হয়, তো সেই জন্য মহামারী ঘোষণা করে না। 2025-26 কেন হামে শিশু মৃত্যুর ঘটনা ঘটবে? সেটা তো ভালো উত্তর দিতে পারবেন যারা স্বাস্থ্য বিভাগের কর্তা, তারা। কেন হামে মানুষ মারা যাচ্ছে? হামে তো এত বছর মানুষ এভাবে মরে নাই। হঠাৎ করে কেন এই গত 1.5 বছর এত লোকের আক্রান্ত হচ্ছে, এবং বিশেষ করে এই বছর কেন এত বেশি আক্রান্ত হলো এবং এত মৃত্যু? এটা তো স্বাস্থ্য বিভাগের কর্তাদের উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে অন্তর্বর্তী সরকারকেও। কিন্তু তারা তো দিচ্ছে না, কেউ উত্তর দিচ্ছেন না। তবে এক ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে এর ঘাড়ে দোষ ওর ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। এগুলো না চাপিয়ে বরং একটা তদন্ত করা দরকার ছিল, এবং তদন্ত করে প্রকৃত সত্যটা মানুষকে জানানো উচিত ছিল যে কেন এই ঘটনাটা ঘটেছে, কিভাবে ঘটেছে। এই সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদ বলেছিলেন যে আন্তর্জাতিক মানের তদন্ত হবে। সেই তদন্তের কোনো কিছু কি আপনি দেখেছেন? আমি আপনাকে আরেকটা শব্দ বলি, আন্তর্জাতিক মানের তদন্ত বলে কোনো কিছু নাই। তদন্ত মানে তদন্ত। আন্তর্জাতিক তদন্ত ভালো আর আমাদের তদন্ত খারাপ, ব্যাপারটা তো এরকম না। তদন্ত মানে হচ্ছে সত্য অনুসন্ধানের জন্য ইনভেস্টিগেট করা। তো সত্য জানার জন্য আপনি ইনভেস্টিগেট করবেন, সেটা কি বিদেশে বেশি সত্য খুঁজে বের করে আমাদের এখানে আমরা মিথ্যা বের করি, তা তো না। তদন্ত মানে তদন্ত, মানসম্পন্ন তদন্ত, সেটা আন্তর্জাতিক মানেরই, তাই না? আমি একটা উদাহরণ দিই। ধরেন আন্তর্জাতিক মানে প্যারাসিটামল আনা হয়েছে, এটা বলা যাবে না প্যারাসিটামল মানে প্যারাসিটামল। এইটা অ্যাসিটামিনোফেন নামে বাজারজাত হয়, মানে এটার জেনেরিক নেম। এবং সেইটা খেলে জ্বর কমে, ব্যথা কমে। এখন কেউ যদি বলে আমি আন্তর্জাতিক মানের প্যারাসিটামল বানিয়েছি, আন্তর্জাতিক মানের প্যারাসিটামল বলে কিছু নাই। আপনি যদি প্যারাসিটামল বানান, ওইটা আন্তর্জাতিক মানেরই বানাতে হবে। সেরকম তদন্ত করলে ওটা যদি ঠিক তদন্ত হয়, ওটা আন্তর্জাতিক মানেরই হবে। যেমন ধরেন আমাদের পুলিশের হাতে একটা বন্দুক আছে, এই বন্দুক কিন্তু আন্তর্জাতিক মানের, কিন্তু পুলিশের সমস্যা থাকার কারণে বন্দুকটা ব্যবহার ঠিক মতো হয় না। ধরেন, তাহলে এটা তো কেউ বলতে পারবে না যে আমরা আন্তর্জাতিক মানের বন্দুক এনেছি কিন্তু এটাতে গুলি ফুটে না। আন্তর্জাতিক মানের বন্দুকে গুলি ফুটবে। মার্চে যখন আসলে আউটব্রেক করলো হাম, তখন দেখা গেছে যে নানান রকম দোষারোপ চলছিল। এই সরকার বা বিরোধী পক্ষ, তারা কেউই ডক্টর ইউনূসের যে সরকার ছিল তাকে দোষারোপ করতে চাচ্ছিল না বা এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকেও দোষারোপ করার একটা টেন্ডেন্সি দেখতে পেয়েছে। সেখান থেকে তিনি আসলে বলেছিলেন যে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক তদন্ত হবে, এমনটা তিনি জানিয়েছিলেন। আমি যদি অধ্যাপক ডাক্তার মির্জা মোহাম্মদ জিয়াউল হক আপনার কাছে আসি, একই প্রশ্ন যে
এই সময়ে এসে যেখানে টিকাদানের জন্য বাংলাদেশ একটা সময় আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছে, টিকাদান কর্মসূচিতে আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম, 2025-26-এ এসে কেন হামে এত শিশুর মৃত্যু? আসলে আজকেও আমরা একটা সেমিনার করেছি আমাদের হসপিটালে। আমি গত মার্চ থেকে জুলাই পর্যন্ত আমরা আইসিডিডিআরবির সঙ্গে কোলাবোরেশনে একটা আপনার রিসার্চ ওয়ার্ক করি। রিসার্চ ওয়ার্কে আমাদের মেইন অবজেক্টিভ ছিল এপিডেমিওলজিক্যাল অ্যান্ড জেনোমিক ট্রেন্ড অফ মিজেলস ভাইরাস। তো আমি অ্যাকচুয়ালি আমার হসপিটালে শুধু আমি ডাইরেক্টর না, আমি ওটার ওই শিশু সংক্রামক ব্যাধির হেডও। তো আমাদের স্ট্যাটিস্টিক্সে চলে আসছে যে 2025-এর ডিসেম্বর পর্যন্ত, স্টার্টিং ফ্রম 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে দেখবেন যে হামের প্রকোপ ছিল একদম মিনিমাম লেভেলে। শুধু 2005-এ একবার একটা আসছিল একটা এপিসোড 25,000-এর। তো হঠাৎ করে জানুয়ারি মাসে দেখা গেল 1-2 আসলো, ওইটাকে আমরা ইগনোর করতাম, কারণ হাম বাংলাদেশে একদম টোটালি যায় না, যাবে না, এটা পৃথিবী থেকেও যাবে না। তো যেটা দেখা গেল যে মার্চের মাঝামাঝি সময় এসে দেখা গেল যে হঠাৎ করে একটা পিক আসলো, যেই পিক আসার কারণে আপনার হসপিটালগুলো এক্সস্টেড হয়ে গেল। আমাদের হসপিটালে 704টা বেড আছে, আমরা সেইখানে 3টা ওয়ার্ডকে সেপারেট করলাম, আমরা যেটাকে বলে মিজেলস ডেডিকেটেড ওয়ার্ড, একটা 100 বেডের সঙ্গে 14 বেডের একটা মিজেলস করলাম। আচ্ছা, তো হামের রোগীগুলি চিকিৎসা করতে করতে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন ইনফরমেশন, এপিডেমিওলজিক্যাল ইনফরমেশন নিয়েও দেখলাম যে অনেকগুলি পয়েন্ট বের হয়ে আসলো। যেমন আজকে আমাদের যে সেমিনারে আজকে আমরা আমাদের ডেটাগুলি ওপেন করলাম সবার জন্য। 6টা নলেজ গ্যাপ আছে আমাদের। একটা গ্যাপ হলো যে কেন আমরা হামের টিকা দেই, একটা মানে দুই ডোজের টিকা দেই, একটা হচ্ছে 9 মাসের, একটা হচ্ছে 15 মাসের। তো দেখা গেল, কারণ আমরা যে 9 মাসের বাচ্চাকে কেন দিচ্ছি, কারণ 9 মাস আর আগ পর্যন্ত মায়ের অ্যান্টিবডিটা তার শরীরে থাকে, হাম প্রতিরোধ করার অ্যান্টিবডি থাকে। সুতরাং আপনি 9 মাসের আগে যদি দেন তাহলে এই মায়ের অ্যান্টিবডির সঙ্গে এই টিকা দেওয়ার ফলে যে অ্যান্টিবডির ইন্টারাকশন হবে, ফলে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। সো আমরা 9 মাসে ট্রেডিশনালি দিয়ে আসছি। ইভেন জার্মানিতে আপনি যদি দেখেন হামের ফার্স্ট টিকা দেয় 11 মান্থে, তার পরবর্তীতে 15 মান্থে। তো আমাদের যেটা এখানে আমরা আসলাম, সেই দিন আমার কাছে একটা রোগী ভর্তি হলো, মায়ের বয়স 15, মায়ের জাস্ট ডেলিভারির পরে তার হাম হলো। তার 10 দিন পর তার 21 দিন বয়সের নবজাতক বাচ্চা হামে আক্রান্ত হয়। আমার এন্টায়ার ক্যারিয়ারের, আমার 40 বছরের মেডিকেল ক্যারিয়ারে আমি কোনো দিন নিউনেটের হাম দেখিনি। তো আমি তখন প্রশ্ন করলাম মাকে, আমরা যখন কোয়ারি করার সময়, যে আপনি কি, আপনার বয়স এখন কত? 15। সো আপনার জন্ম কখন হয়েছে? 2011 সালে। আপনি কি কোনো টিকা পেয়েছেন? উনি কোনো টিকা পান নাই। উনি থাকে একটা দ্বীপ অঞ্চলে, শরীয়তপুরের। তো ওই মহিলার যে টিকা পায় নাই, তার শরীরে ন্যাচারালি কোনো অ্যান্টিবডি ছিল না, ফলে এই শিশুটা জন্ম নিয়েছে হামের প্রতিরোধের কোনো অ্যান্টিবডি ছাড়াই। ফলে কোনো এক জায়গায় কোনো একটা পকেটে যেখানে হাম ছিল, ওটা থেকে সে ইনফেক্টেড হলো, মার থেকে বাচ্চাটা এফেক্টেড হলো। তো যাই হোক, আমরা আমাদের আপনি কি মনে করেন যে এই চিত্রটা বাংলাদেশের অনেক জায়গাতেই পাওয়া যাওয়ার কথা, যেখানে টিকাটা পৌঁছায়নি বা কোনো কারণে দেওয়া হয়নি? তাহলে আপনি চিন্তা করেন যে এই মাটা জন্ম নিল 2011 সালে, তাহলে 2011 সালে যদি জন্ম নেয়, তার 1 বছর বয়সের মধ্যে, মানে 15 মাস বয়সের মধ্যে তার 2টা হামের টিকা পাওয়ার কথা, সেটা একটাও পায় নাই। সে বলছে যে তার লাইফে কোনো সে টিকা পায় নাই, এবং যে কারণে হলো। একটা প্রশ্ন আছে, সেটা হলো যে এই উত্তরটা দিচ্ছে তার শিক্ষার মান এবং তার মানে এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়ার ক্যাপাসিটি কতটুকু? কারণ আমি ডাক্তার হিসেবে দেখেছি যে অধিকাংশ লোকই টিকা নেওয়ার পরেও যদি টিকার কার্ড হারিয়ে ফেলে এবং তারপরে মনে করে বলতে পারে না যে সে টিকা পেয়েছে নাকি পায়নি। হামের টিকা যেহেতু 9 মাস বয়সে দেওয়া হয়, 9 মাস বয়সের শিশু কি করে বলবে বড় হওয়ার পরে যে সে হামের টিকা পেয়েছিল নাকি পায়নি? ওর বাপ মা জানবে, এখানে ওর বাপ মা জানার কথা। এক্স্যাক্টলি, এখানে মাটা নিজেই শিশু, তার সঙ্গে তার মা আসছে। আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের পরিবার কি কোনো টিকা পেয়েছে কেউ? উনি বললেন যে এন্টায়ার ফ্যামিলি থেকেও টিকা পায়। কোন এলাকার লোক? শরীয়তপুরের গোসাইহাটের কোনো একটা দ্বীপে। এবং আমি সেই জন্য আপনি দেখবেন প্রথম আলোতে আমার একটা ফিচার আসছে 3 দিন আগে,
সেখানে আসছে যে আমরা একটু সার্চ করতে চাই যে সিভিল সার্জন অফিস, শরীয়তপুরের সিভিল সার্জন অফিস 2011 এবং 2012 সালে তাদের টিকাদানের স্ট্যাটিস্টিক দেখতে চাই। আমার এটা ছিল প্রশ্ন এবং পেপারে আসছে এটা। সো আমরা অ্যাকচুয়ালি কিন্তু অনেক স্ট্যাটিস্টিক্স পাই যেগুলির কোনো অ্যাকচুয়ালি ভিত্তি নেই। পেয়েছিলেন এটার স্ট্যাটিস্টিক? না, আমরা এটা তো আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে ইনডাইরেক্টলি জানিয়েছি থ্রু মিডিয়া। তো এখন তাদের দায়িত্ব এটা করা। তো আমরা তো এখানে চিকিৎসক, আমরা দিচ্ছি কিউরেটিভ ট্রিটমেন্ট, আমাদের অনেক লিমিটেশন আছে, আমাদের লিমিটেশন রুগী নিয়ে আমরা এই ধরনের প্রিভেন্টিভ সাইডে তো আমরা তো যেতে পারি না। তো আমার যে এই জিনিসটা, যে পয়েন্টটা আসছে যে এখানে মূল যেটা আমরা বের করে আসছি সেটা হলো পুষ্টিহীনতা। একটা বাচ্চার যদি পুষ্টিহীন থাকে তাহলে তার ইমিউন সিস্টেম ডেভেলপ থাকে না। ফলে আপনি যখন টিকা দিচ্ছেন, টিকা দেওয়ার উদ্দেশ্যটা কি? বাচ্চার শরীরে প্রটেক্টিভ অ্যান্টিবডি হবে। তো এখন একটা শিশু যদি পুষ্টিহীনতায় ভুগে তাহলে তার প্রটেক্টিভ অ্যান্টিবডি ডেভেলপ করবে না। সো আপনি টিকা দিলেও কিন্তু কাজ হবে না। সো আপনাকে ফার্স্ট অফ অল আমাদের এনশিওর করতে হবে যে আমাদের দেশের পুষ্টিহীনতাকে করা। যেমন আমি আমার রিসার্চ, এটার পরিমাণ কি অ্যাপ্রক্সিমেট একটু বলতে পারেন যে Yes. পুষ্টিহীন শিশুর সংখ্যা বাংলাদেশে দিন দিন বাড়ছে কিনা বা কেমন আছে? এক্স্যাক্টলি। আমি যে 6টা আমাদের নলেজ গ্যাপের মধ্যে একটা ছিল যে আমরা যে শিশুগুলি দেখি তার মধ্যে দেখা গেল যে মডারেট অ্যান্ড সিভিয়ার অ্যাকিউট ম্যাল নিউট্রিশন, যেটাকে বলি স্যাম অ্যান্ড ম্যাম, এই দুইটার পার্সেন্টেজ ছিল অ্যাবাউট 83%। জাস্ট ইমাজিন 83%। এই 83%-এর মধ্যে দেখা গেল যে আমাদের মিজলসে যে শিশুগুলি মারা যায় তার মধ্যে ম্যাক্সিমামই ছিল আপনার পুষ্টিহীনতা। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পুষ্টিহীনতাও ছিল একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে হামের টিকা দেওয়া হয় নাই, প্লাস টিকা যাদেরকেও দেওয়া হয়েছে তাদের শরীরে প্রটেক্টিভ অ্যান্টিবডি হয়নি। ফলে যেই কারণে এই জিনিসগুলি ঘটনা ঘটেছে। আরেকটা জিনিস খেয়াল করবেন, এটি আসলে চলেছে বহুদিন ধরে এবং সেটার একটা প্রভাব এসে কি এখন পড়ছে, আপনি সেটি মনে করছেন? রাইট। এখন এখানে আরেকটা পয়েন্ট আছে, এই হামের প্রকোপটা কিন্তু শুধু বাংলাদেশে হয় নাই। আপনি যদি স্ট্যাটিস্টিক দেখেন ইউনাইটেড স্টেটসের 2024 সালে দেখবেন যে 2024 সালেও কিন্তু ইউনাইটেড স্টেটস, ইভেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু হাম আসলো। আমরা না হয় আমরা গরিব দেশ বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা খারাপ, কিন্তু ইউনাইটেড স্টেটস কিংবা ইউরোপিয়ান কান্ট্রিতে তাদের কেন হামের এই প্রকোপগুলি আসলো? তো আমরা সেই জন্য বলছি যে আমাদের বাংলাদেশে স্পেশাল কিছু ফ্যাক্টর ছিল যেই কারণে এরকম ম্যাসিভ আকারে এবার হয়। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। পুষ্টিহীন শিশু এটা একটা অন্যতম কারণ এবং ম্যাসিভ আকারে কেন দেখা দিচ্ছে এবং ওয়ার্ল্ড ওয়াইড এর ভূমিকা সবকিছু নিয়ে মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম বিশ্লেষণ করেছেন। আপনার বিশ্লেষণ একটু জানতে চাইবো, কেননা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে টিকাদান বাধাগ্রস্ত হয়েছে বলে এখন পর্যন্ত যেটি বিশ্বাস করা হয়, সেজন্য আজকের এই পরিণতি। এখানে কিছু কিছু জিনিস আছে যেটা আমাদেরকে অন্যভাবে চিন্তা করতে হবে। সেটা হচ্ছে পুষ্টিহীনতার সমস্যা তো বাংলাদেশে প্রথম না। 2010 সালে ছিল, 2005 সালেও ছিল, 2001 সালেও ছিল, এবং পুষ্টিহীনতা তো ক্রমান্বয়ে বাড়ে নাই, বাংলাদেশে কমেছে। তাইলে 2005 সালে হাম হয় নাই, 2010 সালে হয় নাই কেন, 2015 সালে হয় নাই কেন? এই যে গোসাইরহাটে যে চরে টিকা দেওয়া হয় নাই, সেইখানে এতদিন হাম হয় নাই কেন? এবং আমেরিকাতে যে হাম হয়েছে এটারও কারণ কিন্তু একই, টিকাদানের সমস্যা। আচ্ছা, এখন টিকাদানের সমস্যা কবে থেকে হইলো? আমি আপনাকে ইয়ার ওয়াইজ হামের মিজেসকে, মানে হামের কেসের নাম্বারটা বলি, রিপোর্টেড কেস। এখন ধরেন স্ট্যাটিস্টিক্স আমাদেরকে বিশ্বাস করতে হবে, এর বাইরে আমরা কি করতে পারি? আমরা তো মন গড়া কোনো কিছু মন থেকে বলতে পারি না। 2010 সালে 788টা কেস ছিল, কিন্তু 2011 সালে 5625টা কেস হয়েছিল বাংলাদেশে। এরপরে ক্রমান্বয়ে এটা কমতে থাকে, কারণ বাংলাদেশের টিকাদান কর্মসূচি হামের ব্যাপারে বিশেষভাবে আগ্রহী হয়। এবং এরপরে 1986টা হয় 12 সালে, 237টা হয় 13 সালে, 289 হয় 14 সালে, 240টা হয় 2015 সালে, 2016 সালে 972 হয়, কিন্তু 2017 সালে এটা আবার 4000 হয়ে যায়। 2019 সালে 5000 কেস হয়, 2020 সালে 2500 কেস হয়। এবং এইখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে এই যে কেস বাড়তে শুরু করেছে, এই জন্য টিকার ক্যাম্পেইন করা, এবং একটা নির্দিষ্ট সময় পর পর টিকা ক্যাম্পেইন চালু হয়। এবং এই টিকার ক্যাম্পেইন করার লক্ষ্য এটাই ছিল যে এই যে লেফট আউট জনগণ আছে, যারা টিকা পায় না, কিছু শিশু বাদ পড়ে যায়, নানান কারণে টিকা কাজ করে না, এদেরকে এই টিকার আওতায় নিয়ে আসে। একই ধরনের টিকা ক্যাম্পেইন কিন্তু পোলিওর জন্য হয়েছে। এবং এইটা করার পরে 2021 সালে এই সংখ্যা 203-এ নেমে আসে, 2022-এ এটা 311-তে নেমে আসে,
2023-এ এটা 281-তে নেমে আসে, 2024-এ এটা 247টা কেস ছিল, 1000 ক্রস করেনি আর। না, এবং 2025 সালেও এই কেস ছিল 125টা। 26-এ এসে হ্যাঁ, তো পুষ্টিহীনতা ছিল না 2025 সালে, 2024 সালে পুষ্টিহীনতা ছিল না, 26-এ এসে এটা 17,115 কেন হলো? কারণ 2024-এ একটা টিকা ক্যাম্পেইন হওয়ার কথা ছিল আমি যতদূর জানি, এবং এই ক্যাম্পেইনটা 23-এই হওয়ার কথা ছিল, কোনো কারণে এটা পিছিয়ে 2024-এ গিয়েছিল, এবং এটা 2024-এর জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের এক হলো পতন হইল, দুই হইলো আওয়ামী লীগ সরকারও এইচপিএনএসপি থেকে সরে এসে টিকার সক্ষমতা বাড়ানোর জন্য নানান ধরনের পরিকল্পনা হাতে নিচ্ছিল। এইসব কারণে এটা ডিলেড হয়ে যায়, ডিলেড হয়ে গিয়ে এটা ডিসেম্বর 2024-এর মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিভাগের অথর্ব স্বাস্থ্য উপদেষ্টা এবং তার সহকারী উপদেষ্টা এবং তার সঙ্গে আরো যে 3 জন অথর্ব লোক নিয়োগ দিয়েছিল তারা ব্যক্তিগত ভৃত্য হিসেবে তারা ব্যস্ত ছিল মূলত ট্রান্সফার, পোস্টিং, দলীয়করণ এইসব কাজে। একটা ডিজি দিয়েছিল রোবেদা মিনকে, তাকে বসাতে পারে নাই চেয়ারে, এবং 3টা ডিজি বদলাতে হয়েছে তাদেরকে, 3 নম্বর ডিজিকে তারা দিতে পেরেছে, স্বাস্থ্য অধিদপ্তরকে তারা নিয়ন্ত্রণে আনতে পারে নাই। এর মাঝখানে তারা এই ওপিগুলি বন্ধ করে দিয়েছে। এই ওপিগুলি বন্ধ হয়েছে কেন? কারণ এইচপিএনএসপি বন্ধ করা হয়েছে, এবং মার্চ মাসে সভা করে তারা এইচপিএনএসপি বন্ধ করে দেয়, এবং এটা করে দেওয়ার পরে এই টিকা সংগ্রহের সমস্যা তৈরি হয়। কেন? কারণ এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যে সহকারী উপদেষ্টা ছিলেন উনি তার সভাপতিত্বে সভা করে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই টিকা ইউনিসেফের মাধ্যমে সংগ্রহ করা হবে না, আমরা নিজেরা এটা সংগ্রহ করব। তাদের অভিযোগ ছিল আওয়ামী লীগের আমলে এই হয় সেই হয়, দুর্নীতি হয়, এবং ইউনিসেফ একটা সার্ভিস চার্জ নিত, তারা সেই সার্ভিস চার্জটা দিবে না, এবং এই বিষয়ে তো ইউনিসেফ ব্যাখ্যা করেছে একাধিকবার। আমরা কথায় কথায় আন্তর্জাতিক মানের কথা বলি না, অথচ আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের প্রধান ব্যক্তিরা একাধিকবার সংবাদপত্রে সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন, তারা বলেছেন যে তারা সরকারকে সতর্ক করেছিলেন চিঠি দিয়ে হামের ব্যাপারে। সেই সতর্কতামূলক চিঠির বিপরীতে সরকার কি ব্যবস্থা নিয়েছিল এই অন্তর্বর্তী সরকার, সেটা কিন্তু তারা বলে নাই কোথাও। অন্তর্বর্তী সরকারের তো ব্যবস্থা নেওয়া উচিত ছিল, এবং বাংলাদেশে টিকা সংগ্রহ করতে ইউনিসেফের মাধ্যমে শুধু হামের টিকা না আরো টিকাও সংগ্রহ করত, এবং এই টিকা বাংলাদেশকে দেয় কারা? বাংলাদেশকে টিকার একটা বড় অংশ দিত হচ্ছে গ্যাভি, এই যে ভ্যাকসিন অ্যালায়েন্স, এটা হচ্ছে অনেকগুলি টিকা প্রস্তুতকারক সংস্থা এবং সংস্থার একটা অ্যালায়েন্স, একটা সমিতির মতো। এখন এই টিকা সংগ্রহের জটিলতা হওয়ার কারণে কি ঘটলো? একদিকে টিকা সংগ্রহে দেরি হলো, আরেকদিকে কি ঘটলো? এই এইচপিএনএসপি বন্ধ করার কারণে যারা টিকা দেয়, টিকা যারা পরিবহন করে, তাদের বেতন বন্ধ হয়ে গেল, তারা মাসের পর মাস বেতন পায় না। যখন টিকা তাদেরকে দিতে বলা হইলো, একদল লোক আন্দোলন করছে যে না, আমাদেরকে বেতন দেন, আমরা 4 মাস 5 মাস বেতন পাই না। আর আরেকদিকে এই পোর্টাররা এটা বহন করছে না, এবং এর মধ্যে কি ঘটলো? এর মধ্যে এই বহু বাচ্চা টিকা পেল না একদম। যে বাচ্চাগুলি মৃত্যুবরণ করেছে এবং যারা হামে আক্রান্ত হয়েছে তাদের অধিকাংশেরই তো টিকা দেওয়ার টাইমিং ছিল হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়। এইটা তো বুঝতে হবে যে এই বাচ্চারা যারা আক্রান্ত হয়েছে তারা কি এরকম যে তারা টিকা পায় নাই, 2011 সালে টিকা পাওয়ার কথা ছিল পায় নাই, কিংবা 2010 সালে টিকা পাওয়ার কথা ছিল পায় নাই। মায়ের ইমিউনিটি দিয়ে যদি টিকা পাওয়ার মানে হামের টিকা দেওয়া পর্যন্ত যে সময়টুকু, এটা যদি মায়ের ইমিউনিটি দিয়ে আমাদের পাওয়ার কথা থেকেই থাকে, তাহলে এই পুষ্টিহীন মায়েরা তো 2010 সালেও ছিল, 11 সালেও ছিল, 12 সালেও ছিল, 15 সালেও ছিল, 22-23 সালেও ছিল। তাহলে 22-23 সালে হামের সংখ্যা কমতে থাকলো কেন? 24 সালেও কমলো কেন? আর 25 সালে বাড়তে শুরু করে এটা 26 সালে এইরকম অবস্থা হলো। এটা হলো এই কারণে, এটা হচ্ছে স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনার কারণে। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, ধরেন আওয়ামী লীগ সরকার টিকা দেয় নাই, কিন্তু হামের তখন প্রকোপ সেইভাবে হয় নাই। আপনারা তো বিরাট স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার করবেন, কমিটি বানিয়েছেন, হ্যান বুঝেন ত্যান বুঝেন, এত কিছু বুঝেন, আপনারা তাড়াতাড়ি ক্যাম্পেইনটা করলেন না কেন? আপনারা এই ক্যাম্পেইনটা ঝুলাই রাখলেন কেন? অন্তর্বর্তী সরকারের সময় ক্যাম্পেইনটা হলো না কেন? এই 18 মাসে তো তারা ক্যাম্পেইন করে নাই। সংস্কার কমিশনে আসলে তাহলে হয়েছে ক্যাম্পেইন করতে হয়েছে এই সরকারকে, এই বিএনপি সরকার এসে ক্যাম্পেইনটা করেছে। অন্তর্বর্তী সরকার যখন দেখলো এই হামের সংখ্যা বাড়তে শুরু করেছে, তখনও কেন ক্যাম্পেইনটা করলো না? স্বাস্থ্য সংস্কার একটা কমিশন তো তারা তৈরি করেছিল। আমি আপনাকে আরেকটা তদন্তের জন্য আমি অনুষ্ঠানের মধ্যেই বলি, আরেকটা তদন্ত করা উচিত যে অন্তর্বর্তী সরকার আসার পরে স্বাস্থ্য অধিদপ্তরে কতজন ডাক্তার ওএসডি হয়েছেন, কতজন ডাক্তার বদলি হয়েছেন, কে কোথা থেকে কোথায় বদলি হয়েছেন, এবং কতজনকে কেবল দলীয়করণ জনিত কারণে বদলি করা হয়েছে। আমি একটা উদাহরণ দিয়েছি, এর আগেও একটা অনুষ্ঠানে দিয়েছি। একটা ছেলে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি করতো, সে কোন দলের
তার চেয়ে বড় কথা হচ্ছে সে একটা কার্ডিয়াক সার্জারি করে, যেটা মিনিমালি ইনভেসিভ। এটা একটা প্রসিডিওর যেটা অল্প কয়েকজন বাংলাদেশে করে, এখন এটা অত জনপ্রিয় হয় নাই বা পারে না অনেক। তার ইউনিট কেড়ে নিল, মানে তার সাথে যারা সার্জারি করবে তার ইউনিট নাই। তো এই সার্জারিটা যে বন্ধ হইলো, মনে করেন একজন আওয়ামী লীগের ডাক্তার বা ধরেন একজন দোসর ডাক্তার সার্জারিটা করতে পারছে না, ওই ডাক্তারের কোনো ক্ষতি আছে তাতে? ডাক্তারের কিন্তু কোনো ক্ষতি নাই, কারণ অপারেশনটা সে করতো সরকারি হাসপাতালে। সরকারি হাসপাতালে তার ইউনিটটা কেড়ে নেওয়ার পরে সে আর এই সার্জারিটা করে না। ক্ষতি কার হইলো? রোগীদের হইলো। আপনি রোগীদেরকে কেন ওই সার্জারি থেকে বঞ্চিত করবেন? রাজনৈতিক কারণে। রাজনৈতিক কোনো অন্যায় থেকে থাকলে আপনি তাকে অন্যভাবে তার সঙ্গে কথা বলেন, সে যদি অন্যায় করে থাকে। অপারেশনটা তো ঠিক মতো করে। এই ডাক্তার সাহেবের যদি কোনো রাজনৈতিক বিশ্বাস থাকে, তাকে আমি রোগী দেখতে দিব না, তাকে বরং আমি শাস্তি হিসেবে বলতে পারি আপনি 2 বেলা রোগী দেখবেন। একজন দর্শক আছে, তুষার ভাই আপনাদের কাছে প্রশ্ন রাখতে চান। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন রাখবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। উত্তরকে মনি বলছি। জি, প্রশ্ন করবেন। আপনার আমার প্রশ্ন হলো যে হামের টিকা কখন পাইতে পারি, অথবা সরকার কি কতটুকু ব্যবস্থা করছেন? এই মুহূর্তে একজন দর্শক আছেন আমার সঙ্গে, তার প্রশ্ন নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। This is আমার তো pet name Zina Channel থাকে. Some people, I'm really very excited to see both the doctors in the same frame. Dr. Abdul Noor Tushar and Dr. Mirza Ziaul Islam. Assalamu alaikum. I'm really happy to see you both in the same frame. ওনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন। হ্যাঁ, আমি প্রশ্ন করছি যে ডক্টর মির্জাকে, যে মিজলস এন্ড ডেঙ্গি কি একসাথে হতে পারে কিনা, যদি হয় হাউ টু গেট রিড অফ ইট, বা এটা ট্রিটমেন্টটা কি হবে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আসলে এই বিষয়টা নিয়ে আমরা আগাতে চাচ্ছি, কারণ আমার বিষয়টাও আজকে হাম এবং ডেঙ্গু দুটো নিয়েই। মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম, কি বলতে চাইবেন? হ্যাঁ, হাম এবং ডেঙ্গু আমাদের এখানে হচ্ছে। আমাদের হসপিটালে এখন 2টা কেস আছে, হাম এবং ডেঙ্গু একসঙ্গে। তো প্রবলেম যেটা হয়েছে যে ডেঙ্গুর মোড অফ ট্রিটমেন্টটা একরকম, হামের আরেকটা অন্যরকম। যেমন ডেঙ্গু রোগীগুলি খুব দ্রুত তারা শকে চলে যায়, আর হামের রোগীটা যেটা হচ্ছে ওদের দ্রুত নিউমোনিয়া হয়ে যাচ্ছে। যেই নিউমোনিয়াটা দেখা যাচ্ছে যে ওদের অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। তাহলে এই 2টা ইস্যুকে আমাদের একসঙ্গে মোকাবেলা করতে হয়, ফলে ইট বিকামস ভেরি ক্রিটিক্যাল টু ট্রিট। একটা রোগীরই দুটো অসুখ একসাথে হচ্ছে। একটা রোগীর প্রথমে হাম হয়েছে, যেহেতু জ্বর, আমাদের একটা প্রটোকল আছে, যেটা হচ্ছে কোনো পেশেন্ট যদি জ্বর নিয়ে আসে, ফিভার নিয়ে আসে, আমরা গত কয়েক বছর যাবত আমাদের প্রটোকল ছিল যে আমরা ডেঙ্গু টেস্ট করবই। তো এখন যেহেতু হাম শুরু হয়েছে, তো হাম যখন হলো, ওই রোগীটার যখন জ্বর দেখা যাচ্ছে যে জ্বরটা কমছে না, তখন আমরা সাইমালটেনিয়াসলি তাদের ডেঙ্গু টেস্ট করে দেখি ডেঙ্গু পজিটিভ। সো ওই রোগীটা ডায়াগনোসড অ্যাজ এ কেস অফ হ্যাভিং বোথ মিজলস অ্যান্ড ডেঙ্গু। সো হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদেরকে 2টা সাইডেই ইস্যু করতে হচ্ছে। একটা হচ্ছে যে মিজলসে আমরা জানি যে সবচেয়ে খারাপ হয় নিউমোনিয়াতে, আর ডেঙ্গুতে রোগীগুলি খারাপ হয় কিসে, আপনার প্লাজমা লিকেজ হয়। লিকেজ হয়ে ফলে কি হয়, সে শকে চলে যায়। সো আমাদেরকে একটা প্রোটোকলাইজড ফ্লুইড ম্যানেজমেন্ট করতে হয়। আর হামের বেলা যেটা হচ্ছে, আমাদেরকে নিউমোনিয়াটাকে ম্যানেজ করতে হয়। ফলে 2টা আপনার খুব কমপ্লিকেটেড সিচুয়েশন মানে ডিল করতে হয়। ফরচুনেটলি আমাদের এখানে 2টা রোগী এরকম ভর্তি হয়েছিল, 2টাই আলহামদুলিল্লাহ ভালো হয়ে তারা ডিসচার্জ হয়ে চলে গেছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এর আগের যে প্রসঙ্গটি ছিলাম তার সূত্র ধরে একটু বলতে চাই। আমাদের স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী তিনি বলেছেন যে হামে মারা যাওয়া শিশুদের 92%ই টিকা নেয়নি। একইভাবে আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে 2024 সালে টিকাদান ক্যাম্পেইন সময় মতো উদ্যোগ না নিয়ে এবং নীতিগত গাফিলতির কারণেই এই ঘটনা আসলে হয়েছে, এবং যতক্ষণ এটা প্রতিরোধ করা যায় এবং টিকাদানই এর একমাত্র সমাধান। অর্থাৎ নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে যে টিকাদান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন পর্যন্ত আপনাদের হাতে এমন তথ্য আছে কি যে হামের টিকার বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আর কোনো টিকা দেবার যে কার্যক্রম ছিল ধারাবাহিকভাবে সেটা বাধাগ্রস্ত হয়েছে কিনা? কেননা মাঝখানে আমরা এটাও শুনেছি যে কোনো একটা ক্যান্সারের আয়োডিন থাকে, এরকম একটি জিনিস বাইরের দেশ থেকে আনা হয়, সেটি আনানো বন্ধ হয়ে গেছে। আর কোনো তথ্য কি আপনাদের কাছে আছে? অ্যাকচুয়ালি আমরা যেসব তথ্য পাচ্ছি এগুলো হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। আরও অনেক ইস্যু আছে যেসব ইস্যুর কারণে
আমাদের এরকম এই ধরনের মহামারী দেখছি। যেমন আপনি চিন্তা করেন 2020 আমাদের কি হলো, কোভিডের পর ইনফ্যাক্ট আমরা শুধু 24-25কে দায়ী করছি যে টিকা দেওয়া হয় নাই, বাট থিঙ্ক অ্যাবাউট 2020 যখন মানুষ কোভিডের ভয়ে হসপিটালে যেত না। আমাদের প্রত্যেকটা হসপিটাল, স্পেশালি আমাদের শিশু হসপিটালে এইসব জায়গায় আছে ওয়েল বেবি ক্লিনিক, সেই জায়গায় আমরা বাচ্চাদেরকে টিকা দিতাম, বাচ্চাদের হাইট ওয়েট মেপে আমরা তাদেরকে বলতাম যে আপনাদের নিউট্রিশনের এই স্ট্যাটাস। কিন্তু দেখা গেল যে 2020-তে মানুষ ভয়ে হসপিটালে যায় নাই, অ্যান্ড ইট ওয়াজ এক্সটেন্ডেড আপ টু 21 অ্যান্ড মিড অফ 22। ফলে এই যে একটা টিকারে একটা গ্যাপ কিন্তু এই 24-এ শুরু হয় নাই, শুরু হয়েছে 2020-তে। এই যে এই যে কন্টিনিউয়েশনটা, মোরওভার আপনারা দেখবেন যে 2024-এ এই যে যারা টিকা দেয় মাঠকর্মীদের কিন্তু বেশ কয়েকটা আন্দোলন হয়, এবং মাঠকর্মীর সংখ্যা আমাদের দরকার মোর দেন 40,000। আমাদের এই মুহূর্তে মাঠকর্মী যারা টিকা দিবে তাদের সংখ্যা হচ্ছে 25,000। ডক্টর তুষার যেটা বললেন যে বেতন বিভিন্ন দেয় নাই, বিভিন্ন কারণে কিন্তু তারাও কিন্তু করতে পারে নাই। ফলে এই যে একটা কমপ্লিকেটেড সিচুয়েশন স্টার্টেড ফ্রম 2022 20। সো এই সব কিছু মিলেই কিন্তু অনেকগুলি ঘটনা ঘটছে। কিন্তু আমরা কিন্তু এখন শুধুমাত্র টিপ অফ দ্য আইসবার্গ জানি। আমাদেরকে যদি আমরা সত্যি হাম বা অন্যান্য রোগের যদি কন্ট্রোল করতে চাই, কমিউনিকেবল ডিজিজকে কন্ট্রোল করতে চাই, আমাদেরকে কিন্তু ওপেন মাইন্ডে ব্লেম গেম না করে আমাদেরকে একদম রুটে যেতে হবে যদি আমরা ইমপ্রুভ করতে চাই আমাদের দেশের টিকা ব্যবস্থা। আর টিকা ব্যবস্থা কিন্তু আমাদের দেশ একটা বিশ্বমানের ছিল, এবং আপনারা জানেন যে এটা এইভাবে চলে আসছে। এটা কিন্তু কি প্রবলেমের কারণে এগুলি হচ্ছে, যেমন আমি যেটা বললাম যে পুষ্টিহীনতা। আমার হসপিটালের যে স্ট্যাটিস্টিক্স, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তাকে শাল দুধ খেতে হবে 1 ঘন্টার মধ্যে। আমাদের দেশে কিন্তু অনেক জায়গায় কুসংস্কার আছে যে যারা শাল দুধটা ফেলে দেয়। তারপর এই বাচ্চাটা যখন 6 মাস পর্যন্ত বয়স থাকে তাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং EBF করতে হবে, এর মধ্যে 1 ফোঁটা পানিও খাওয়ানো যাবে না। 6 মাস থেকে শুরু হবে তার কমপ্লিমেন্টারি ফিডিং, পাশাপাশি ব্রেস্ট ফিডিং আনটিল 2 ইয়ার্স। সো দেখা যাচ্ছে যে আমাদের এখন রিসেন্টলি আপনি দেখবেন মারা কিন্তু মহিলারা কিন্তু বেশ কর্মমুখী, ফলে ওই মহিলারা কিন্তু 6 মান্থ শুধু পাচ্ছে আপনার কি বলে ম্যাটারনিটি লিভ। এই 6 মান্থের মধ্যে তারা যেটা করছে সেটা হচ্ছে যে ডেলিভারির 1-2 মাস আগে প্লাস ডেলিভারি 3-4 মাস পর, ফলে যেটা হচ্ছে কি তাদের এই ব্রেস্ট ফিডিংয়ের একটু ডিসরাপশন হয়েছে। আমরা আমাদের রিসার্চে দেখলাম ওইখানে যে আমাদের মোর দেন 60% তারা ব্রেস্ট ফিডিং পায় নাই ওই শিশুগুলি। সো আমাদের এখানে যে আমরা যে একটা তথাকথিত দেখাচ্ছি যে আমরা নিউট্রিশনে অনেক এগিয়ে গিয়েছি, প্র্যাকটিক্যালি কিন্তু তা বলে না। কারণ আমার হসপিটালে আমি দেখছি আমার আইসিইউ আছে, আমাদের মিজলস আইসিইউ শুধু বাংলাদেশ না, সাউথ এশিয়াতে দ্য ওয়ান অ্যান্ড অনলি আইসিইউ যেটা অ্যাবসলিউটলি মিজলসের জন্য আমরা করেছি। কারণ আপনি জাস্ট চিন্তা করেন যে একটা মিজলসের বাচ্চা যদি তার আইসিইউ লাগে, কোনো আইসিইউ তাকে নিবে না, কারণ সে অন্যান্য রোগীকে ইনফেক্ট করতে পারে। তো ওই মিজলসের আইসিইউতে আমাদের 14টা বেড আছে, সেইখানের মধ্যে আমরা ম্যাক্সিমামেই দেখেছি 2টা ফ্যাক্টর কমন, একটা হচ্ছে নিউট্রিশন পুষ্টিহীনতা, আর একটা ছিল আপনার টিকার প্রবলেম। কেউ ফার্স্ট ডোজ পেয়েছে, কেউ 2টা ডোজও পায় নাই, এরকমের সংখ্যা বেশি। মাত্র 14টি বেড, তার মানে কত পরিমাণে আসলে রোগীকে ফিরিয়ে দিতে হচ্ছে। আজকে আমাদের মিজলসের রোগী আছে 96 পেশেন্টস, তার মধ্যে 14 জন আছে আপনাদের আইসিইউতে আমরা কাদেরকে নিচ্ছি? একটা মিজলসের, আমার ছোটবেলায় মিজলস হয়েছে, আমার বাসায় আমরা 5 ভাই বোন, আমাদের প্রত্যেকের মিজলস হয়েছে, আমরা মিজলস তো টেরই পাই নাই। এখন কেন ভয়াবহতাটা আকার করলো? আমাদের সময় ছোটবেলায় আমরা দেখেছি যে ঘরে ঘরে মিজলস হতো, এবং মিজলসটা নিয়ে মানুষ কিন্তু এত এরকম আতঙ্কিত হতো না। এখন কেন হচ্ছে? এখন এই জন্যই হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা হসপিটালেও দেখেছি এই মিজলসের সঙ্গে কো-ইনফেকশন। যেমন আমার শিশু হসপিটালে আমরা কয়েকটা ভাইরাস পেয়েছি, যেমন এটাকে আমরা যখন দেখলাম পেশেন্ট ডিল করার সময় যে পেশেন্টটা সাডেনলি তার অক্সিজেন লেভেল কমে যাচ্ছে কেন, তখন আমরা দেখলাম যে তাদের একটা রেসপিরেটরি প্যানেল নামে একটা টেস্ট আছে, ওই টেস্টটা করে আমরা কিছু ভাইরাস দেখলাম। আমরা দেখলাম যে এই মিজলসের রোগীর মধ্যে ওই ভাইরাসগুলি যেগুলি একটা নর্মাল ইমিউন
কম্পিটেন্ট পার্সনের উপরে কোনো কাজ করে না, কিন্তু যখনই ইমিউন কম্প্রোমাইজড হয়, একটা মেজিলস হলে পরে একটা বাচ্চার শরীরের ইমিউনিটি এমনি কিন্তু কমে যায়। তার শরীরে দেখা যাচ্ছে যে ওই দ্বিতীয় আরেকটা ভাইরাস বা থার্ড আরেকটা ভাইরাস যখন ঢুকছে, তার সিচুয়েশন বা লাংসের ক্যাপাসিটিটা এত কমে যাচ্ছে যে তার অক্সিজেন ডিমান্ডটা ফুলফিল করে না। সো আমরা যেটাকে বলি হোয়াইট লাং, তো এরকম আমরা দেখছি। সো আমাদেরকে আসলে ওপেন মাইন্ডে ব্লেম গেম পরিহার করে টিপ অফ দ্য আইসবার্গটাকে না দেখে তলানি পর্যন্ত যেতে হবে। আমি এই প্রশ্নের সূত্র ধরে যেন আব্দুল নূর তুষার আপনার কাছে আসতে চাই। এই সরকার যখন ক্ষমতায় আসে তখন বলেছিলেন যে স্বাস্থ্য কোনো সুবিধা নয়, এটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। সরকারের বলার উপর নির্ভর করে না, সরকার এই কথাটা বলেছে, মানে সারা পৃথিবীতে এটা অধিকার। সেখানে আমরা আমাদের অতি সাম্প্রতিক একটি ঘটনা, গণ অভ্যুত্থানের ঘটনায় আমরা শিশু মারা যাওয়াতে আমরা যতটা আসলে ব্যথিত হয়েছি, যে পরিমাণে হামে শিশু মৃত্যু হলো, সেই বিষয়টিকে নিয়ে বারবার আমাদের কেন বলতে হচ্ছে যে হাম নিয়ে রাজনীতি হচ্ছে, হাম নিয়ে আসলে আইসবার্গের উপরের অংশ থেকে আমরা কথা বলছি, মানে এই বিষয়গুলো কেন আসছে? কারণ এই দায়টা কেউ নেবে না। আপনি মৃত্যুর সংখ্যাটা চিন্তা করেন, এই মৃত্যুর সংখ্যা যে সামনে এসেছে, এটা গণ আন্দোলনে নিহত সরকারি যে তালিকা সেই সংখ্যার চেয়ে বেশি এখন, এবং এটা চলছে, তার মানে এটা বাড়তেই থাকবে। এবং একটা বিষয় বারবারই বলা হচ্ছে এটা ব্লেম গেম, এই শব্দটা আসলে আমরা ভুলভাবে কয়েন করি। ব্লেম গেম হচ্ছে মিথ্যা কোনো ব্লেম দিয়ে সেটা নিয়ে খেলা করা। কিন্তু আপনি যদি সত্যি কোনো অপরাধ করে থাকেন, আপনাকে ব্লেম দেওয়া যাবে না, এটা গেম হবে। আপনি যদি সত্যি দোষ করে থাকেন, তাহলে আপনাকে বলা যাবে না যে এই দোষটা আপনার। দোষী ব্যক্তিকে দোষ চিহ্নিত করা আর নির্দোষ ব্যক্তিকে দোষ চিহ্নিত করা, এই দুইটার মধ্যে তফাৎ রয়েছে। ইট ইজ নট এ গেম। The blame has to be on someone's shoulder or some people's shoulder or a group's shoulder. এইটা কি দলবদ্ধভাবে হয়েছে, একাধিক সরকার করেছেন, নাকি কে করেছেন, এটা তো বের করতে হবে। এখন কনফার্মড মিজলস ডেথ কিন্তু আমাদের ডিজি হেলথ অনেক কম বলেছে। হামের লক্ষণও ছিল এমন মৃত্যু হয়েছে, এইটাকে আমরা বলছি 900-র বেশি। কিন্তু দেখেন এইগুলা হচ্ছে জটিলতা, কিন্তু তারা বলছে যে আমরা হামই যে এটা কনফার্ম করতে পেরেছি 100-র নিচে। এর কারণ কি? কারণ একটা পরীক্ষা করে হামের ভাইরাস ছিল এইটা প্রমাণ করেছে তারা নাকি অতি কম, বাকিগুলা ডাক্তাররা হামের লক্ষণ আছে বলে বলেছে। এটা হচ্ছে দেখেন একটা ডেফিনেশন, মানে সংজ্ঞা ভিত্তিক একটা বাজে কথা। লক্ষণ দেখেই অধিকাংশ রোগের চিকিৎসা হয়, এবং হামের চিকিৎসা করার জন্য পিসিআর পরীক্ষা করে ভাইরাসের অস্তিত্ব প্রমাণ করতে হবে, এইটা কিন্তু কোথাও বলা নাই। এটা আমাদের প্রফেসর সাহেব এখানে আছেন, উনি আরো ভালো বলতে পারবেন। কিন্তু দেখেন মৃত্যুর যে একটা তারা তালিকা করেছে কনফার্ম মৃত্যু, সেখানে 6 মাসের নিচে হচ্ছে 15 জন, 6 থেকে 9 মাসের মধ্যে 14 জন, 9 মাসের নিচে হচ্ছে 29 জন, এবং 9 মাস থেকে 2 বছরের মধ্যে হচ্ছে 31 জন, এবং বাকি হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 9 বছর। তাহলে অধিকাংশ রোগী হচ্ছে 2 বছর থেকে 0 বছর, মানে 2 বছরের নিচে। অধিকাংশ রোগী 2 বছরের নিচে। তার টিকাটা পাওয়ার কথা ছিল কত মাস বয়সে? আমাদের প্রফেসর সাহেব আছেন, টিকাটা পাওয়ার কথা ছিল 9 মাস বয়সে। 9 মাসে 9-15। তাইলে এই 2 বছর যাদের বয়স, তাদের 9 মাস হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। তাহলে অধিকাংশ রোগী যারা মৃত্যুবরণ করলো টিকা ছাড়া, তার তো টিকা পাওয়ার কথা ছিল এই গত 2 বছরের মধ্যেই। রাষ্ট্রীয় তদন্ত, তাহলে এইটা প্রমাণ করার জন্য এত বড় বড় সায়েন্স দেখার দরকার নাই তো। তাহলে কি বিষয়টাকে ইচ্ছাকৃতভাবে আড়াল করা হচ্ছে? মৃতদের মধ্যে টিকা পায় নাই এদের সংখ্যা বেশি, এটা হচ্ছে প্রথম তথ্য। দ্বিতীয় তথ্য হচ্ছে যারা মৃত্যুবরণ করেছে এবং যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের অধিকাংশের বয়সই 2 বছরের নিচে। তাহলে তারা টিকাটা পায় নাই অন্তর্বর্তী সরকারের সময়। এইবার হচ্ছে মিজলসের ক্যাম্পেইন। মিজলসের ক্যাম্পেইন যে করা হচ্ছিল এবং এটা যে নিয়মিত হচ্ছিল, এটা কিন্তু হয়েছিল এই জন্য যে কিছুদিন পরপরই আমাদের এইখানে ডেটা এসেছে যে হামের আক্রান্তের পরিমাণ বাড়ে। এটা 5,000 পর্যন্ত গিয়েছে, 11,000 পর্যন্ত গিয়েছিল। এখন এই যে হঠাৎ হঠাৎ বেড়ে যায়, এই জন্যই কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর হামের টিকার ক্যাম্পেইন হওয়ার কথা ছিল। তাহলে এই ক্যাম্পেইন তো চলছিল, এবং এই ক্যাম্পেইনের সুফলও পাওয়া গিয়েছিল, এবং সেইটা নোটের অবস্থায় আছে, WHO ডেটার মধ্যে আছে, ইউনিসেফের ডেটার মধ্যে আছে যে এই ক্যাম্পেইন করার পরে কার্যকরভাবে হাম নিয়ন্ত্রণে ছিল। তাহলে হাম যদি 2023-এও নিয়ন্ত্রণে থাকে, 24-এও নিয়ন্ত্রণে থাকে, তাহলে 25-এও নিয়ন্ত্রণে ছিল প্রায়, 26-এ এসে এই অবস্থা হলো কেন? কারণ ওই 24 থেকে 26-এর যে টাইমটুকু, তার মধ্যে একটা বিরাট গ্যাপ তৈরি হয়েছে এই টিকাদান প্রক্রিয়াতে। এটা যদি ইচ্ছাকৃত হয় তাহলে তো এটা একটা বড় ধরনের একটা অপরাধ। ইচ্ছাকৃত বলা যাবে না, এটা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের সমস্ত টেন্ডেন্সি ছিল আগের সরকারকে
সব কাজ বন্ধ করা, এবং এই কাজ যে তারা শুধু হামের বেলায় করেছে তা না। আজকে যে এই গ্যাসের সংকট, এই গ্যাসের সংকটও হয়েছে কি কারণে? এই যে এলএনজি টার্মিনাল, এই যে এলএনজি টার্মিনালটা একটা কিন্তু ভাসমান টার্মিনাল, এটার মধ্যে এসে এই এলএনজি বাহী যে জাহাজগুলি সেটা এলএনজি দিয়ে আবার চলে যায়। এই এলএনজি, নতুন এলএনজি টার্মিনাল সংগ্রহের একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছিল। অন্তর্বর্তী সরকার এসে টেন্ডার বাতিল করে, যাকে দেওয়া হয়েছিল তার কাছ থেকে বাতিল করে এটা সব দিয়ে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে? কেন? কারণ হচ্ছে এটা নাকি আগে সরকার দুর্নীতি করে। আপনি দুর্নীতি ধরবেন কিন্তু কাজটা তো বন্ধ করবেন না। আমি প্রথমে এই কথাটাই বলেছিলাম যে কোনো চিকিৎসক যদি দুর্নীতি করে থাকে আপনি তার দুর্নীতিটা ধরবেন, কিন্তু সে একটা ইনজেকশন দিবে, আপনি তারা বলবেন আপনি ইনজেকশন দিবেন না। কাজটা তো চালু রাখতে হবে, কারণ এইটা একটা সিস্টেম্যাটিক কাজ, যে কাজটা চালু না রাখলে পরে মানুষের ক্ষতি হবে। তো ওনারা বললেন যে আওয়ামী লীগ দুর্নীতি করে, তাহলে দুর্নীতি করে তারা নিজের লোককে টেন্ডার দিয়েছে, তাহলে টেন্ডার বন্ধ করে দাও। তো সেই যে তারা বন্ধ করলো এই নতুন এলএনজি টার্মিনাল সংগ্রহের প্রক্রিয়া, সেটা বন্ধ করার কারণে আজকে দেখেন একটা এলএনজি টার্মিনালে আগুন ধরেছে। তো সেইটার কারণে আজকে সবাই গ্যাসের সংকটের মধ্যে আছে। আর এই যে কোম্পানিটাতে আগুন ধরেছে, এই কোম্পানির সিও কে? এই কোম্পানির সিও পিটার হাস। পিটার হাস কার সাথে বসে বসে সেলফি তুলতো? ডক্টর ইউনূসের সাথে সেলফি তুলতো। আপনার মনে আছে উনি যখন আমেরিকাতে গিয়েছিলেন ক্লিনটন ফাউন্ডেশন কার জন্য দাওয়াতে, যেখানে গিয়ে উনি বললেন মেটিকুলাস ডিজাইন, ওই শব্দটা বললেন, ওইখানে পুরো সময় তার পাশে দাঁড়িয়ে পিটার হাস কন্ট্রোল করছিল ইউনূস সাহেবের সাথে কে সেলফি তুলবে আর কে তুলবে না। তা আজকে তাদের ওইখানে আগুন ধরেছে, আগুন ধরার কারণে গ্যাস পাওয়া যাচ্ছে না। এই ঘটনাটার অনেক কম হতো যদি আরেকটা এলএনজি টার্মিনাল এরই মধ্যে এর সঙ্গে যুক্ত হয়ে যেত, কিন্তু সেই প্রক্রিয়াটা তারা বন্ধ করেছেন। ওই একইভাবে লোকজনকে বেতন না দিয়ে যখন টিকা আসে তখনও টিকা জায়গা মতো পৌঁছায় নাই, কারণ লোকজনকে বেতন দেয় নাই। তো ওনাদের বেতন বন্ধ করতে কে বলেছিল? একটু আগে একজন ফোন করেছিলেন না যে কোথা থেকে আমের টিকা দিব বা কোথা থেকে কি কাজ করব, এগুলা জানানোর জন্য সরকারের একটা কর্মসূচি ছিল তথ্য আপা। গ্রামে গঞ্জে তার একটা নাম্বারে ফোন করলে তথ্য আপারা ফোন ধরে বলতো হামের টিকা কোথায় নেবেন, সার বীজ কীটনাশক কোথায় দেওয়া হচ্ছে, কোন জায়গাতে সরকার কাজের বিনিময়ে খাদ্য দিচ্ছে, মানে সরকারের যে কোনো তথ্য তাদের কাছে চাইলে তারা দিত। এবং এই স্বাস্থ্য বিষয়ক তথ্যের একটা বিরাট অংশ তারা দিত। আরেকটা ছিল স্বাস্থ্য বাতায়ন, সেখানে ফোন করলে পরে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য জানা যেত। এই দুইটাতেই বেতন না দিয়ে বন্ধ করে দিয়ে এই ইউনূস সাহেব এটা বন্ধ করে দিয়েছেন। অথচ এই লোক একসময় বলতো গ্রামে গ্রামে সবার হাতে সেলফোন দিবে এবং একটা ভিলেজ ফোন চালু করেছিল। কেন? কারণ তাতে নাকি ওই ভিলেজ ফোন দিয়ে সবাই তথ্য পাবে, বাজার থেকে সব তথ্য জেনে যাবে, কোন জায়গায় কি দাম সেটা জানতে পারবে, তাহলে কৃষক বঞ্চিত হবে না। আসল কথা সেটা ছিল না, আসল কথা ছিল গ্রামীণ ফোনের ওই ভিলেজ ফোন বিক্রি করা মানুষের কাছে। যে লোক এক সময় তথ্য ছড়ানোর জন্য মোবাইল ফোন কোম্পানি করে, যে লোক একটা ডিজিটাল হেলথ প্রতিষ্ঠান তৈরি করে এবং সেইখানে লোক রেখেছে স্বাস্থ্য তথ্য দেওয়ার জন্য, তার কিন্তু এখন এই প্রজেক্টটা আছে, তিনি কিন্তু এটা করছেন। সুখী নামে একটা প্রজেক্ট আছে যেখানে ফোন করলে পরে আপনি স্বাস্থ্য তথ্য জানতে পারবেন। ওই একই লোকের সরকারি যে তথ্য দেওয়ার ব্যবস্থাটা ছিল এই তথ্য আপাদেরকে এবং স্বাস্থ্য বাতায়নকে তাদেরকে পয়সা দেওয়া বন্ধ করে দিল। অধ্যাপক ডাক্তার মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম, আমরা হাম নিয়ে কথা বলছিলাম। হামের সংকট কিভাবে দূর হবে, আসলেই সেটা একটা বড় প্রশ্ন। এই সরকার চেষ্টা করছে শুরু থেকেই যাতে টিকা পরিমাণ মতো আনা যায় এবং ধারাবাহিকতা বজায় রাখা যায়। আমরা একটু ডেঙ্গু প্রসঙ্গে আসতে চাই, কারণ জুলাই আগস্ট মাস সব থেকে ভয়াবহ মাস। এখন পর্যন্ত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭৪ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ২৫,০০০-এর বেশি। কোন অবস্থায় আছে ডেঙ্গুতে আমরা? অত্যন্ত ঝুঁকিতে আছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডেঙ্গুর যে বেসিক ট্রেনিংটা, এই ট্রেনিংটা আমি মনে করি মোর দেন 90% ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীর নেই। আমি 2021 সাল থেকে 2024-25 পর্যন্ত ঢাকা শহরের অলমোস্ট বড় বড় হসপিটালগুলিতে শিশু রোগ বিশেষজ্ঞদেরকে আমি ডেঙ্গুর ট্রেনিংয়ের এতে অংশগ্রহণ করেছি। আমি নিজেও দিয়েছি ডিজি হেলথেও। তো জিনিসটা যেটা হচ্ছে যে ডেঙ্গুটা ভয়াবহ কেন হচ্ছে, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে এখানে আমাদের যে ফ্লুইড ম্যানেজমেন্ট। আপনি দেখবেন যে ঢাকা শহরে একটা শিশু যখন ডেঙ্গুতে আক্রান্ত হয়, জ্বর হচ্ছে তার, সেই রোগীটাকে আপনার কি করলো, একটা ক্লিনিকে গেল, কারণ আমাদের সরকারি হসপিটালের বেড বিছানার সংখ্যা এত সীমিত, যেতে পারছে না। ফলে ওইখানে যাওয়ার পর তাকে ইনডিসক্রিমিনেটলি তাকে ফ্লুইড দেওয়া হচ্ছে। সো আমরা যখন ওই বাচ্চাটা যখন খুব খারাপ হয়ে আমাদের শিশু হসপিটালে আসছে, আমরা দেখছি তার শরীর ফ্লুইড ওভারলোড, তার লাংসে পানি, লিভারে পানি, পেটে পানি,
সব জায়গাতে পানি, আবার দেখা যাচ্ছে ব্লাড প্রেশারও কম। তো এরকম সিচুয়েশনগুলি হচ্ছে কি ওরা দাঁড়ে দাঁড়ে ঘুরে ফিরছে। সো আমি এইবার যেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, যে আমরা খুবই মানে বেশি সংখ্যক হিসাবে আমরা ডেঙ্গুর রোগীগুলি পাচ্ছি। তো যেই কারণে আমাদের এই বিজনেসের সঙ্গে সঙ্গে এই ডেঙ্গুর ব্যাপারে আমাদের প্রত্যেকটা হসপিটালে স্পেশাল যদি আমরা প্রিপারেশন না নেই, তাহলে অক্টোবরের মধ্যে আপনি দেখবেন এটা আরো ভয়াবহ আকার ধারণ করবে। ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। ডেঙ্গু পরিস্থিতিতে আমরা আসলে কোন অবস্থানে আছি, কতটুকু সচেতন হতে পারলাম? ডেঙ্গি হচ্ছে এমন একটা অসুখ যেটা তো টিকা দিয়ে বন্ধ করা যায় না, ফলে ডেঙ্গি প্রতিরোধ করতে হয় মূলত এর ভেক্টর নিয়ন্ত্রণের মাধ্যমে, এবং মশা কমাতে হবে, অথবা ডেঙ্গি আক্রান্ত রোগীকে এমনভাবে আমাদেরকে রাখতে হবে যাতে তাকে মশা কামড় দিয়ে আরেকজনকে না কামড়ায়। এবং ডেঙ্গির যে মশা, সেই মশা হচ্ছে হাউসহোল্ড মশা, ঘরের মধ্যে জন্মায়, এবং পাত্রে পানি থাকলে, গর্তে পানি থাকলে, স্বল্প পানি থাকলে সেই পানির মধ্যে জন্মায়। ডেঙ্গির মশা এরকম যে এরা ডিম পেড়ে রেখে গেলে, ধরেন এই মুহূর্তে মশা জন্মাচ্ছে না, কিন্তু কোনো কারণে বৃষ্টি হলো, পানি ওই জায়গাটাতে পর্যন্ত পৌঁছালো, যে মুহূর্তে পানির সংস্পর্শ পাবে সেই মুহূর্তে এই ডেঙ্গির মশার লার্ভা তৈরি হয়, এবং তারপরে মশা মানে হয়। এবং এই মশাগুলি ডিম পাড়ে হচ্ছে পাত্রের কিনারে, ফলে এই পাত্রের কিনারে তারা ডিম পেড়ে চলে যায়, পানি ভরে গেলে বা গর্তে ভরে গেলেই ওই পানি যখন সংস্পর্শে আসে ডেঙ্গি মশা তৈরি হতে শুরু করে। এখন এই মশা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? শহর অঞ্চলে মশা নিয়ন্ত্রণের দায়িত্ব মূলত পৌরসভা এবং সিটি কর্পোরেশনের, আর শহরাঞ্চলের বাইরে মশা নিয়ন্ত্রণের দায়িত্ব হচ্ছে ওই অঞ্চলের স্থানীয় সরকারের। স্থানীয় সরকারের অবস্থা কি এখন? বাংলাদেশে কোনো স্থানীয় সরকার নাই, এবং স্থানীয় সরকার সব বরখাস্ত করে দিয়েছিল কে? এখন এটা বলা যাবে না, এটা বললে ব্লেম গেম। আর আপনি স্থানীয় সরকার বরখাস্ত করে দিয়েছেন, খুব ভালো কথা, তাহলে স্থানীয় সরকার চালানোর জন্য সেইভাবে লোকজন দিবেন। এত গবেষণা প্রয়োজন নাই। আপনি শুধু গত 2 বছরে স্বাস্থ্য খাতে বদলি এবং বদলি বাণিজ্য এটার তথ্য নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন স্বাস্থ্য খাতের এই 12টা বেজে গিয়েছে। এক একটা জায়গাতে এক একটা লোক কাজ করে, সেইখানে সে একটা ব্যুৎপত্তি অর্জন করে, এবং সেই কাজগুলি একটা নিয়মের মধ্যে চলে আসে। যখন এটাকে ডিসরাপ্ট করতে হয়, একসঙ্গে সবাইকে সরিয়ে দিতে হয় না, 5 জন সরে যাবে, 5 জন আসবে, আরো 5 জন কাজ জানে, তারা শিখাবে। এখানে আমি ভুল বলে থাকলে উনি বলুক সেই কথাটা। শিশু হাসপাতালে কালকে সব ডাক্তারকে যদি আমি বদলি করে দেই, তাহলে ঘটনাটা কি ঘটবে? নতুন ভাবে যে ডাক্তার আসবে তাদের সবাইকে ওনারা আবার প্রস্তুত করতে হবে। সেই জন্য একটা সিস্টেমের মধ্যে করতে হয়। 5 জন সরে গেল, 5 জন আসলো, আবার 5 জন সরে গেল, 5 জন আসলো, কিন্তু ওনারা রাতারাতি লন্ডভন্ড করেছেন পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে। এবং কারা কয় টাকা ঘুষ খেয়েছে আমি আপনাকে এখন অডিও রেকর্ড শোনাতে পারবো, কিভাবে ঘুষ খেত, টাকা দিয়ে আবার জানিয়েছে। এইবার আসেন যে জায়গাটাতে ছিলাম, এই নিয়ন্ত্রণ কেন হয় না? একটা হচ্ছে স্থানীয় সরকার নাই বাংলাদেশে, দ্বিতীয় হচ্ছে আমরা সবসময় মনে করি মশা মারবো। মশার জন্ম নেওয়ার পরে মশা মারার চাইতে মশার জন্ম বন্ধ করাটা বেশি জরুরি। এখন এই মশা কোথায় জন্মায়? নির্মাণ কাজে জন্মায়। বাংলাদেশে সবচেয়ে বেশি খনন কাজ করে কারা? সরকার করে। সব জায়গাতে সরকারি রাস্তা কাটে, ওয়াসা রাস্তা কাটে, বিদ্যুৎ বিভাগ রাস্তা কাটে, এবং সেগুলা ভরাটের যে সময়টা, এই সময়টা তারা 7 দিন, 10 দিন, 15 দিন ফেলে রাখে এইভাবে। অথচ 3 দিন ফেলে রাখলে সেখানে ডেঙ্গু মশা জন্মাতে পারে। 1, 2 হচ্ছে আমাদের 6 মাস বছরও পার হয়ে আরেকটা হচ্ছে আমাদের ঘরবাড়ির বদভ্যাস। সেটা কি? আমরা আমাদের আবর্জনাগুলি যখন ফেলি, আমরা যেসব জায়গায় পানি জমতে পারে সেই বস্তুগুলিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিই। তার মধ্যে একটা হচ্ছে ডাবের খোলা। ডাবের খোলা আপনি দেখবেন ঢাকা শহরে লোকজন, যে লোকটা ডাব বিক্রি করে সেই লোকটা ডাবের খোলাটা নিজে সরায় না, সে ওইখানে ফেলে রেখে চলে যায়, সিটি কর্পোরেশন এসে এটা সরাবে। কিন্তু এই ধরনের ব্যবসা করতে গেলে এই ব্যবসায়ীদের উপরে এই বর্জ্য পরিষ্কার করা অথবা বর্জ্য নিয়ন্ত্রণের একটা দায়িত্ব থাকা দরকার, খুবই বেশি, এটা নাই। আরেকটা হচ্ছে আমাদের একটা অভ্যাস রয়েছে, আমরা যে কোনো পাত্র এইভাবে রেখে দেই, কিন্তু আমাদেরকে এই ক্যাম্পেইনটা চালাতে হবে, বোঝানো যে খালি পাত্র কিভাবে রাখতে হয়। খালি পাত্র উল্টা করে রাখতে হবে। পুরনো টায়ার, পুরনো পাত্র, এমন কোনো কিছু যেটার মধ্যে বৃষ্টির পানি, বৃষ্টি হলে জমতে পারে অথবা যে কোনো জায়গায় পানি জমতে পারে, এই জায়গাগুলি আমাদেরকে বন্ধ করতে হবে। কিন্তু আমরা কিন্তু সেটা করি না। আমি আপনাকে বলি, অনেক বাসায় অব্যবহৃত বাথরুম আছে, লোকজন বাইরে চলে যায়, মনে করেন বেড়াতে গেছেন আপনি ভ্যাকেশনে, অনেক বাসায় কমোড ব্যবহৃত হয়। এই যে কমোডটা আপনি ঢাকনা না দিয়ে চলে যান, এবং এইটা যে খোলা অবস্থায় থাকে এবং আপনি 7 দিন বাড়িতে নাই, ওইখানেও কিন্তু
মশা জন্ম নিতে পারে। অসংখ্য ধন্যবাদ রানিং ওয়াটারে এই মশা জন্মায় না। যে কোনো জায়গাতে পানি স্ট্যাগনেন্ট হলেই এটা জন্মাতে পারে, কিন্তু সেদিকে আমাদের নজর রাখতে হবে। কিন্তু এই বিশেষ করে ক্যাম্পেইনগুলো যে প্রশ্নগুলো আব্দুল নূর এগুলো বলে। বলছেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে আরেকটা জিনিস আমি ভেঙে অ্যাড পড়া- করতে জি, চাই বন্ধ করার আগে। জি। আধুনিকতার একটা বিরাট নমুনা দেখা দিয়েছে। শহর অঞ্চলে মানুষ মশারি ব্যবহার করে না, মশারি নাকি গরিবদের জিনিস।